একদিকে গায়ক, অন্যদিকে রাজনীতিবিদ এবং শুধু এখানেই শেষ নয়, তারপরে নায়ক। আমার সঙ্গে রয়েছেন বাবুল সুপ্রিয়। অনেক পরিচয়, কিন্তু তারপরেও শিল্পীদের কখনো থেমে থাকতে নেই। তার কারণ হলো এই মুহূর্তে বাবুল সুপ্রিয় অভিনয় করলেও তার ডান হাতে কিন্তু বড় একটা চোট রয়েছে। আমরা সবটাই তার থেকে শুনবো। প্রথমে যেটা শুরু করলাম, গায়ক, রাজনীতিবিদ, নায়ক। উৎসবের রাত্রির শুট চলছে এবং সেই শুটিং ফ্লোরে আমরা এসে তোমাকে দেখলাম যে তুমি হাত ভাঙা অবস্থায় শুটিং করছো। ফুটবল খেলি আমার কি বলবো, আমি বলবো যে ফিফটিতে পৌঁছানোর পরে আমি ইভেন মোর কেয়ারফুল অ্যাবাউট, আই থিঙ্ক ইটস নট অ্যাবাউট ওয়েট ম্যানেজমেন্ট, ইটস মোর অ্যাবাউট বিং হেলদি। স্বাস্থ্য ঠিক, আমি ফুটবল খেলতে খুব প্রচণ্ড ভালোবাসি। কাজেই 10:30 11টার সময় মাঠ টার্ফ ফ্রি পেলে সপ্তাহে 2 দিন অন্তত খেলি আমি। তো যেরকম হয় বডি কন্ট্যাক্ট গেম করেছি, হাত ভেঙেছে, এখন ডেট দেওয়া ছিল, এত টেকনিশিয়ানস এত আর্টিস্ট ইনভলভ। তো কি ভাগ্যিস 8 তারিখে ভেঙেছিল। তো আমার গতকাল 3 সপ্তাহ পূরণ হয়েছে, যদিও 6 সপ্তাহ পরে থাকতে হয়। 3 সপ্তাহ পরে ওই এখন যে নতুন প্রস্থেটিক বেরিয়েছে সেরকম একটা পড়ছি, ওই শটের সময় খুলে নিচ্ছি, পরে আবার সঙ্গে সঙ্গে পরে নিতে হচ্ছে। একটু ফুলে যাচ্ছে, বাট নিয়মিত এক্সরে করছি টু সি যাতে কোথাও কোনো ইয়ে না হয়, যেহেতু ডান হাত বলে। বাট সব কিছু বাঁ হাত কা খেলা, ইটস লাইক দ্যাট, ইউ হ্যাভ টু টেক ইট উইথ আ লিটল বিট অফ হিউমার। কারণ চিন্তা করে কোনো লাভ নেই, কমিটমেন্ট ইজ আ কমিটমেন্ট। আর যখন জিনিসটা এতটা ভালোবাসি তখন নট রিয়েলি থিঙ্কিং মাচ। সই টই করতে একটু অসুবিধা হচ্ছে, বাট গান গান আমার 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য একটা খুব বড় একটা ভালো গান রিলিজ হচ্ছে 8th-এ। আই এম শিওর অফ ইউ গাইজ আর গোনা কাম। তো 8 তারিখে একটা গান রিলিজ হচ্ছে, অ্যালবাম, একটা মানে সিঙ্গেল যাকে বলে, সেটাও রিলিজ হচ্ছে। সেটাও খুব কেটে কুটে বানানো। আর অ্যাক্টিং করার একটা বিরাট ইচ্ছে ছিল, বাট ওই 2003-4 সালে যখন কিছু সুযোগ আসতে আরম্ভ করেছিল, মানে ছোট ছোট রোল, আমি তো কোনোদিন নায়কের মানে কোনো প্রশ্নই ওঠে না। তো তখন অ্যাকচুয়ালি কিছু সিঙ্গার অ্যাক্টিং করতে এসে এমনভাবে গণ্ডগোল করেছিল সব, যে তখন আর কোনো সিঙ্গার অ্যাক্টিং করতে চাইছে এটা শুনলেই লোকে বোকা ভাবতো। তো আই হ্যাড টু পুট দ্যাট ড্রিম অ্যাসাইড ফর সাম টাইম। তো তারপরে তো মিরাকলস হ্যাপেন। যখন সত্যি যদি মন থেকে কিছু চাওয়া যায় তাহলে আমার মনে হয় সেগুলো ঘটে। তরুণ মজুমদারের সঙ্গে ওনার সাথে জাস্ট একটা 2 মিনিটের রেকর্ডিংয়ের সময় কথোপকথন হয়েছিল, তা থেকে চাঁদের বাড়িতে উনি আমাকে হিরো নিয়ে নিয়েছিলেন। হিরো বলেছিলেন করো তুমি, ঠিক আছে, নো প্রবলেম, ভালো লেগেছে। তো তারপরে তো অনেক রোল করেছি বিগত কয়েক বছরে। তো এটা অরিন্দমের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব, অরিন্দমদার সঙ্গে। একটা সময় আমার খুব অল্প লোককে আমার অ্যাক্টিং ডিজায়ারের কথা এক্সপ্রেস করেছিলাম, যেমন ঋতুপর্ণদা ছিল, বাড়িতে গিয়ে বলেছিলাম যে আমি করতে চাই। নৌকাডুবি বলে ছবিটাতে আমাকে একটা রোল দিয়েওছিলেন, তবে পরে ওটা প্রসেনজিৎদা করে, একটা গান গাইবার সিন ছিল আর একটু রোল ছিল, তো সেটা প্রসেনজিৎদা পরে করেন। বাট ওইটা আমাকে উনি প্রথমে কাজ করেছিলেন, ওটা হয়নি। তারপরে আমার একটা গল্প ওনার ভাল লেগেছিল, সেটা সত্যম রয় চৌধুরী, মৌ বৌদি। আনফর্চুনেটলি শি ইজ নট দেয়ার এনিমোর, বাট উনি বলেছিলেন যে ছবিটা করবেন। তো ঋতুদা ডাইরেক্ট করার কথা ছিল। তো আমরা সিলভার স্প্রিংসতে ওখানে বসে বেশ কিছুদিন ওটার স্ক্রিপ্ট রাইটিং হয়েছিল। তো তারপরে তো উনি হঠাৎ মারা গেলেন। বাট দেন দ্য ড্রিম ওয়াজ, দ্য আর্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, মানে ইচ্ছেটা খুব প্রবল ছিল। তো এখনও যেরকম যখন ভালো অপরচুনিটি আসে, আর বিশেষ করে দেখো দিল্লিতে 2014 পরে 2014-15 অবধি ঠিক ছিল, তারপর থেকে বস মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার একটা মাইন্ড চেঞ্জ ভীষণভাবে হয়। তো আমার কোথাও গান গাওয়া বা অ্যাক্টিং করা বা টিভির সামনে গিয়ে কোনো রকমের পারফর্ম করা একদম পছন্দ করতেন না। এবং সেটা যে পছন্দ করতেন না, সেটা আমি যত ভালোই কাজ করি না কেন, তারা একটা ব্রান্ড, একটা অন্যায় হয়েছিল আমার সঙ্গে, হোয়াট এভার ইট ইজ, সেটা তো হয়েই ছিল যা হবার। ওই বিকজ ওই কনফ্লিক্টটা শুরু হয়ে গেছিলো যে, আর গানটা আমার বেটার হাফ, সেটা আমার বউয়ের সামনেও আমি বলি, দেখো আমি কিন্তু ম্যারিড টু মিউজিক, ওটাই আমার বেটার হাফ, বাকি তুমি কোনো অসুবিধে নেই। তো এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি কখনো সত্যি ভাবিনি যেভাবে লাইফটা, মানে কি বলবো, আই উইল গেট মাই হ্যান্ডস ফুল। তো এখানে যেমন আমিও যেমন এর মধ্যে থেকে টুক করে সময় পেলে অফিস চলে যাচ্ছি, অফিসের আমার যে অফিসাররা তারাও আসছে, সামনে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এত বড় একটা অনুষ্ঠান, তার জন্য আমাদের তৈয়ারি পুরো চলছে। তো ল্যাপটপ নিয়ে আসছি। তো আমার এই মাল্টিটাস্কিং ব্যাপারটা খুব ভালো লাগে, টাইম ডিভিশন করার যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগে। অরিন্দমদার খুব
খুব সিম্পল গল্প, কোনো কমপ্লিকেশন নেই, কোনো বিরাট কাহিনী মে টুইস্ট বিরাট কিছুই নেই, কিন্তু খুব সিম্পল একটা গল্প। তো তাতে মানে আমি অরিন্দম দা ওয়াজ ওয়ান অফ দোজ গাইজ যাকে আমি বলেছিলাম যে কিছু রোল থাকলে বলো তো অ্যাক্টিং করবো। তো ইনফ্যাক্ট আমার সঙ্গে একটা 1 বছরের কন্ট্রাক্ট ছিল বহুদিন আগে, 2010-11 সালে, যে কিছু যদি সেরকম হয় তাহলে অরিন্দম দা আমাকে বলবে। বাট থিংস হ্যাপেন ইন ইটস ওন টাইম। তো ভেরি হ্যাপি, ভালো হচ্ছে। ছবিটা দেখাবো, এখনো পর্যন্ত বাবুল তার হাতটা ফোলা এবং শটের মাঝে মাঝেই কিন্তু যিনি আছেন তিনি আসছেন, এসে বারবার হাতটা দেখছেন এবং অত্যন্ত যন্ত্রণাও করছে। ডেডিকেশন একজন শিল্পীর বোধহয় একেই বলে, কারণ কাজ করছেন, দপ্তর থেকে লোকজন আসছেন, তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন ফাইল টাইল চেক করার যা যা কাজ থাকে তার সেটা করছেন। গান একটা ফাইলও কিন্তু পেন্ডিং নয়, নাথিং ইজ পেন্ডিং, কমপ্লিটলি করছি। আমায় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে তুমি মন খুলে গান করো, মন খুলে সব করো। বিধানসভা কখনো কামাই করবে না, করি না, অন প্রিন্সিপাল করি না, আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম এইসবের মধ্যে কোনো বাধা তো না নেই, উনি ভালোবাসেন, কাজেই রেসপন্সিবিলিটিগুলো সব কাটা একসাথে নিতে ভালো লাগছে। এটা আমি সত্যি খুব একটা গুরুত্ব দিতে চাই না। আমি আমার নিজের জায়গায় আই এম ভেরি ভেরি কেয়ারফুল। আমি হয়তো দেখাচ্ছি না, বাট হ্যাঁ হাতটা অনেকক্ষণ ঝুলিয়ে রাখতে গেলে ফুলে যাচ্ছে, কিন্তু তার জন্য আমি যা যা প্রিকশন নেবার, যা ওষুধ খেতে বলেছে সেটা টাইমে খাওয়া, একটু বরফ দেওয়া, বা যেগুলো যেগুলো আর বলেছে, স্প্রিন্টটা সময় পেলেই সঙ্গে সঙ্গে পড়ে নেওয়া, সবকটা কিন্তু আমি নিয়ম মেনে করছি। এর মধ্যে 3 দিন ফুটবলও খেলেছি, বিকজ আদারওয়াইজ এই হাত নিয়ে হ্যাঁ অবভিয়াসলি বলেছি কেউ আমার ধারে কাছে যে ধাক্কা টাক্কা মারবে না, বাট ওই যে দৌড়নো, দিনের মধ্যে একবার অন্তত ঘামা, খুব প্রফিউজলি একবার অন্তত সপ্তাহে 4-5 বার প্রফিউজলি ঘামা, ঘেমে যাওয়া, ওইটা আমার মনে হয় শরীরের জন্য খুব ভালো। বাবুল সময় মানে টাইম ম্যানেজমেন্ট কি করে করো? এত দপ্তরের এত কাজ, গান করা, অভিনয় করা, সবকিছুর তো একটা প্রিপারেশন দরকার, সবকিছুর প্রস্তুতি দরকার, পড়াশোনা দরকার। আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখো, আমার নিজের ছবি চাইতে ওখানে আমার পাখি কুকুর তাদের সঙ্গে যে টাইম স্পেন্ড করছি সেটাও আছে। 24 ঘন্টা অনেক সময়। যে পলিটিশিয়ান, নায়ক, গায়ক, আমি যদি 1, 2, 3 বলি, সব আমি নই, আমি এখনো বলছি আমি কাঁচা পলিটিশিয়ান। আমি পলিটিক্স মানে রাজনীতি, বা যদি তুমি বলো যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে কাজ করাটা, সেটা আমার চিরকালই মনে হতো যে ফিলান্থ্রপি ব্যাপারটা করতে পারলে কেন, ওয়াই নট। আমি অনেক মানুষকে দেখেছি, সুনীল দত্তকে দেখেছি, এত বড় একজন অ্যাক্টর, বান্দ্রাতে কি ভালো কাজ উনি করেছেন, এত মানুষ ওনাকে শ্রদ্ধা করতো, একটা ভালো লাগা ছিল। তারপরে হঠাৎ করে ওইরকম একটা ঘটনা ঘটলো, ফ্লাইটের ওপরে বোটে নেওয়া, রামদেবজির সঙ্গে দেখা করা। তো দোজ ওয়ার থিংস দ্যাট হ্যাপেন টু মি। আমি অ্যাগনস্টিক, আমি মন্দির টন্দিরে যাই না, পুজো করি না, হাত দেখাই না, অ্যাস্ট্রোলজি মানি না। তো থিংস হ্যাপেন ইন লাইফ অ্যান্ড ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকআপ থাকলে আমার মনে হয় যে বোধহয় একজন যদি মন দিয়ে কাজ করতে চায়, তাহলে নিজের কনস্টিটিউয়েন্সির জন্য মানুষের কাজ করা যায়, এবং তাতে অনেক ভালোবাসাও কিন্তু অ্যাডিশনালি গান ছাড়াও পাওয়া যায়। মানে গানে আমি যে ভালোবাসা পাই, বা ইন দ্য ফিল্ড অফ আর্ট যে ভালোবাসা পাই, আমি পলিটিক্সে, ওই জন্য আমি পলিটিক্স শব্দটা, এখন পলিটিক্স শব্দটা একটা খারাপ শব্দে পরিণত হয়েছে সব জায়গাতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব পলিটিক্স আছে, পলিটিক্সে খুব পলিটিক্স আছে, এই কর্পোরেট ওয়ার্ল্ডে খুব পলিটিক্স আছে। ওয়াই ইউজ দ্য ওয়ার্ড পলিটিক্স? অনেক ভালো পলিটিশিয়ানও তো আছেন, সবাই খারাপ মুড়ি মূর্ছিত হতে পারে না। তো আমরা এটাও তো বলতে পারি যে পলিটিক্সে খুব ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিটিক্স আছে, কিন্তু পলিটিক্স ওয়ার্ডটা একটু খারাপ হয়ে গেছে, সেটা আমাকে একটুখানি। কিন্তু কেন খারাপ হচ্ছে? মানে যত দিন যাচ্ছে তত পলিটিক্স শব্দটা কেন? কি তুমি তো এই মানে এটার মধ্যে আছো, দেখছো বিষয়গুলো, তোমার কি মনে হচ্ছে, তোমার অভিব্যক্তি? দেখো, আমি সত্যি বলছি, অত তলিয়ে আমি গান বাজনা নিয়ে এসব নিয়ে যতটা তলিয়ে ভাবি, পলিটিক্সে আমার মনে হয় যে আমি ততটাই ঢুকি যতটা আমার ঢোকা দরকার। 1, টু সার্ভ মাই পার্টি, 2, টু বি লয়াল টু মাই লিডার, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে এলাকার জন্য মানুষ আমাকে নির্বাচিত করেছেন, সেই জায়গাটার কাজটা ভালো করে করা। আর গান আর পলিটিক্স দেখো মোটামুটি একই জিনিস, দুটোই। আগে মানুষ আমার শোয়ের টিকিট কাটে যাচ্ছে, এখানে বাবুলদার শো আছে, চলো টিকিট কাটি, প্রিপেড, তারপরে আমি গিয়ে গান গাই, তারপরে শো ভালো হলো কি খারাপ হলো সেটা তো পরের ব্যাপার, কিন্তু তারা কিন্তু আগেই খরচা করে টিকিট কেটেছে। ভোটেও তাই, আগে ভোট দিয়ে জেতানো হয়, তারপরে সে আগামী 5 বছর কি কাজ করলো সেটা ইভ্যালুয়েশন হয়। দুটো কিন্তু একই, খালি রিকোয়েস্টের ধরনটা আলাদা। ওখানে গান রিকোয়েস্ট আসে, এখানে কেউ বলে রাস্তাটা করে দিন, বা ড্রেনেজটা করে দিন, জল করে দিন, স্বাস্থ্যের কিছু ব্যাপার করে দিন। তো আই এনজয় বোথ, অ্যান্ড অ্যাজ আই সেড। উৎসবের রাত্রিতে তোমার চরিত্রটা কি, কিভাবে আমরা দেখবো উৎসবের রাত্রি?
চরিত্রটা এটাই যে একটা ভালো চরিত্রবান ছেলে, খুব মন দিয়ে লিখেছে অরিন্দমদা। চরিত্রের নাম হচ্ছে উৎসব, আর তোমার নামেই সিনেমা। না, নায়িকার নাম হচ্ছে রাত্রি, সেই জন্যই উৎসবের রাত্রি। রাত্রি, ইন্টারেস্টিং। আর ওই আমি বাইরে থেকে আসছি, তারপরে আলাপ হচ্ছে একজনের সঙ্গে, তারপরে কিছু কি বলবো, কিছু কনফ্লিক্ট, কিছু কমপ্লিকেশনস, সেগুলোকে ন্যাভিগেট করে কিভাবে আমরা উই ওয়াক টুয়ার্ডস হ্যাপিনেস, দ্যাটস অল ইট ইজ অল অ্যাবাউট। আর মধ্যবিত্ত বাড়ির একটা ফ্যামিলি, আমি বাইরে থেকে আসছি, এরকম একটা সুন্দর মিষ্টি গল্প, কোনো বিশাল কমপ্লিকেশন কিছু নেই। ইটস এ নাইস স্টোরি দ্যাট আই থিঙ্ক লট অফ পিপল উইল রিলেট টু। আমরা যে দিনের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে অনেক ধরনের সমস্যা আছে, সমাধান আছে। যদিও তুমি বললে যে তুমি পলিটিক্স নিয়ে অত কিছু ভাবো না, পলিটিক্স শব্দটা তুমি পছন্দ করো না, কিন্তু তবুও আমি বলছি দর্শকরা তো অনেক কিছু জানতে চায়, বিশেষ করে তোমাদের মতো ব্যক্তিত্বদের থেকে। তো দর্শকদের জন্য কি বল? আমি না, নায়ক ছবিটা আমি যখন প্রথম ওয়েট লস করার জার্নিটা শুরু করি, আমি প্রায় আবার 18 কিলোস লুজ করেছিলাম বম্বেতে, রোজ খালি নায়ক ছবিটা দেখে, মুখস্থ আমার। এবং নায়ক ছবিতে না একটা ডায়লগ আছে যে আমরা ছায়ের জগতের মানুষ, তো একটু সব কিছু আমাদের বলতে নেই, কিছুটা ছায়ের পেছনে থাকাই ভালো। এটা আমি খুব মেনে চলি। সোশ্যাল মিডিয়াতে যখন নতুন নতুন বেরিয়েছিল অনেক লিখতাম, অনেক কিছু দিতাম। আমি সোশ্যাল মিডিয়াতে নেই, ফেসবুক আমার মোবাইলেই নেই, হ্যাঁ। এবং থাকলেও যদি কিছু আমার কখনো মনে হয় যে অ্যাকাউন্টেবিলিটি আছে, মানুষকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলা আছে, আর্টিস্ট হিসেবে আমার কি গান বেরোচ্ছে বা কী হচ্ছে সেটা জানানো আছে, এর বাইরে আমার কোনো আমার যেমন পরশুদিন একটা ছবি রয়েছে, আমার বড় একটা মাকাও আমার একটা ছোট্ট সিজুর সঙ্গে একসাথে খেলছে, বা মাকাওটা আমাকে নাকে কিস করছে, এরকম কিছু ছবি আছে। আমি রাত্রিবেলা হয়তো হঠাৎ পিয়ানোতে কিছু গাইছি, সেরকম ছবি আছে। বাট আমি এটা করছি, আমি সেটা করছি, আমি ওখানে গেলাম, আমি ওখানে নাচলাম, জীবনে কোনোদিন রিল বানাইনি, ওইগুলি আমার রিল। আর আমার কমেন্ট সবসময় অফ করা থাকে। কিশোর কুমার, লতা মঙ্গেশকর বা আরও যারা আর্টিস্ট আছে টপ টু বটম, তারা তো কেউ পাবলিক কি বলছে সব কিছু তখন তো ছিল না এত সোশ্যাল মিডিয়া। তারা কখনো জানতে চাননি। তারা শো করেছেন, তারা ছবি করেছেন, ছবি ফ্লপ হলে তারা দুঃখিত হয়েছেন। সত্যি তারা একটা ইন্টারভিউ আছে, খুব ভালো অ্যাকসেপ্ট করেছেন, আবার নতুন করে ভেবে তারা শুরু করেছেন। তো কোনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না মানুষের, সেটা কিন্তু এমনিই জানা যায়। তার জন্যে সোশ্যাল মিডিয়াদের কাছে তুমি নিজেকে সফট টার্গেট হিসেবে ইয়ে করলে, আর আমি একটা ছবি দিলাম আর আমি মনে মনে চাইলাম যে 2000 লোক লাইক করুক, যেমন 2000 লোক যেমন লাইক করবে, তেমনি 500 লোক তো লাইক করবেও না। তারা তো এই নায়িকাদের পেছনে কি অসভ্য সমস্ত কমেন্ট করে। আলিয়া ভাটের মতো একটা এত ভালো আর্টিস্ট, তাকে নেপো চাইল্ড, আরে ট্যালেন্ট ছাড়াও এরকম একটা আর্টিস্ট হতে পারে। সো ওয়াই ডু ইউ নিড ভ্যালিডেশন? আয়নার সামনে দাঁড়াও, ইফ ইউ ফিল গুড অ্যাবাউট ইউর সেলফ, দ্যাটস দ্য বেস্ট ভ্যালিডেশন দ্যাট ইউ ক্যান গেট। আই থিঙ্ক দ্যাটস দি এন্ড অফ ইট। তো আমি ইয়াংস্টারদেরকেও এটাই বলবো যে মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা তোমার জীবন থেকে অনেকটা সময় কেড়ে নেয়, আর ওতে কোনো গোল নেই। ইনস্টাগ্রামে একের পর এক রিল দেখেছি, আমার মেয়েকেও দেখেছি দেখতে, প্রত্যেকটাই ভালো, কিছু না কিছু হচ্ছে। কেউ পাগলের মতো নাচছে, কেউ দারুণ নাচছে, কেউ হাসাচ্ছে, কেউ কাঁদাচ্ছে, প্রত্যেকটাই পরপর দেখে যাওয়া। তো ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্যাট, ভ্যালিডেট ইউর ওন সেলফ। ডিসিশন জীবনে অনেক রকমের নিতে হয়, কারেক্ট ডিসিশন বলে সত্যি সেরকম কিছু হয় না। এভরিথিং ইজ অন হাইন্ডসাইট। সো ইউ টেক আ ডিসিশন অ্যান্ড দেন পুট ইউর 100% ইন্টু ইট। একদমই, অনেকক্ষণ সময় কথা বললাম বাবুল সুপ্রিয়র সাথে। একটাই কথা, সেটা হচ্ছে কাজ করে যাও। সেটা নায়ক হতে পারে, গায়ক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, কিন্তু তিনি সারাক্ষণ কাজ করেন। এবং তিনি যেটা স্পষ্ট বললেন যে সোশ্যাল মিডিয়ায় সময় দিয়ে সেই সময়টা নষ্ট করার কোনো কারণ নেই, তার থেকে বরঞ্চ যদি নিজে সেই সময়টা কাজ করা যায়, সেটা হয়তো অনেক বেশি ভালো। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা। উৎসবে রাত্রি শুটিং। হ্যাঁ, বছরের প্রথম গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে সরস্বতী পুজো। কেউ বলে সরস্বতী পুজো আবার নাকি প্রেমের দিন, কিন্তু এই দিনে অর্থাৎ শিল্পীদের কোনো বিশ্রাম হয় না, কোনো ছুটি হয় না। আর উৎসবের রাত্রির শুটিংয়ে ব্যস্ত পরিচালক অরিন্দম শীল। শুধু আমি না, আমার পুরো টিম একদম। মানে তুমি তো মাথা, তুমি না করালে এটা কিভাবে হতো। এবং উৎসবে বছরের শুরুর যে গুরুত্বপূর্ণ উৎসব সরস্বতী পুজো নিয়ে আমাদের এত মাতামাতি, সেই উৎসবে তুমি ব্যস্ত কিসের জন্য? উৎসবের রাত্রি শুটিং। 2025-এর আমার প্রথম কাজ, এই শুটিং চলছে উৎসবের রাত্রি, এবং এই যে আজকে উৎসবের দিনে শুটিংটা হচ্ছে, এটাও বেশ
আমার মনে হয় যে এটাই হওয়া উচিত, জানো তো, যে বাগদেবীর আরাধনা আমরা করি, যার পুজো করি, যে আমাদের শিল্পসত্তা, আমাদের বোধ, আমাদের সেই শিল্পবোধ আরো জাগ্রত হোক, আমরা আরো ভালো মানুষ হই। তো সেইটা সেই পুজোর দিনে করতে পারলে বোধহয় আসল অর্ঘ্য দেওয়া। তো আমাদের আজকে অনেকেই, যার ফলে ইউনিটের অনেকে আজ শাড়ি টাড়ি পরে এসেছে। তারপরেতে আমাদের একটি বাচ্চা মেয়ে আছে, অভিনেত্রী, সে তো সরস্বতী পুজোর দিন কাজ করতে হবে, সে বেচারা একটু মনক্ষুণ্ণ, তারপর সারাদিন খুব আনন্দ করেছে। আমরা সবাই সকলেরই বাড়িতে পুজো, বন্ধু বান্ধবদের বাড়ি নিমন্ত্রণ, সবই ওই করে আজকে শুটিংয়ে আমরা। উৎসবের হচ্ছে শুরুটা কিভাবে হয়েছিল এবং তুমি যদি একটুখানি বলো দর্শক। এটা বেসিক্যালি মিস্টার এনআর দত্ত, আমি এনআরডি বলি, তো এনআরডি আমাকে ডাকলো, ডেকে বললো, অরিন্দম, বেশ কয়েকটা সিরিজ অফ ছোট ছবি, অরিজিনাল ওটিটি ফিল্মস করতে চাইছি, 95-100 মিনিটের ছবি, তো তুমি করবে? আমি বললাম হ্যাঁ করবো, কিন্তু প্রেমের গল্প করব। তো বললো হ্যাঁ, সেটা হলে খুব ভালো হয়। তো সেইখান থেকেই একটা গল্প নিয়ে আমাদের আলোচনা হলো দুজনের করে, মোটামুটি আমাদের দুজনেরই একটা জায়গায় এলাম। তারপরে পদ্মকে বললাম, পদ্মনাভ দাশগুপ্ত, আমরা স্ক্রিপ্টটা লেখা হলো। পদ্ম বেচারা অসুস্থ ছিল এবং প্রায় বিছানায় শুয়ে শুয়ে স্ক্রিপ্টটা লিখেছে, কিন্তু আমাদের কাজটা হঠাৎ করে হয় এবং আমরা স্থির করি যে এটা যদি ভ্যালেন্টাইন্স মান্থেই এটাকে রিলিজ করা যায়। তো সেইভাবে খুব মানে স্ক্রিপ্ট লিখে তাড়াহুড়ো করে, তার মধ্যে রেকি ইত্যাদি করে, প্রি প্রোডাকশন করে আমাদের শুটিংটা শুরু হয়েছে এবং শুটিং চলাকালীন আমাদের এডিট চলছে। হ্যাঁ, এবং যাতে করে শুটিং শেষ হওয়ার সাথে সাথেই আমাদের ডাবিং শুরু হয়ে যেতে পারে এবং পোস্ট প্রোডাকশন চলতে পারে। কাস্টিং এর ক্ষেত্রে দেখলাম যে বাবুলদা রয়েছেন, অরুণিমা রয়েছে, তো কি ভাবনা চিন্তা থেকে এই ওদেরকে নেওয়া? আমাদের ছবির কাস্টিং চরিত্রানুযায়ী ছাড়া আর কিছু হয় না, এবং এখানে বাবুল সুপ্রিয় রয়েছে, অরুণিমা ঘোষ রয়েছে, ডক্টর বাসুদেব মুখার্জি রয়েছে। বহুদিন পর বাসুদা, যে মানুষটার সাথে একটা সময় রেগুলার টিভি সিরিয়ালে অভিনয় করতাম ইত্যাদি, সেই মানুষটার সাথে মানে বাসুদাও খুব খুশি যে আমি তোর ডিরেকশনে কাজ করছি। রত্না ঘোষাল রয়েছেন, রত্নাদির সাথে ছোটবেলা থেকে আমাদের পারিবারিক সম্পর্ক। রত্নাদিও খুব আনন্দ পাচ্ছেন এই আমার পরিচালনায় কাজ করতে এসে। অসীম রায়চৌধুরী তো প্রায় বলা যেতে পারে রেগুলারই হয়ে গেছে, আর যত দিন যাচ্ছে ভালো অভিনয় করছে। একটা বিয়ে বাড়ির পটভূমিকায় একটা প্রেমের গল্প, এবং তাতে নানান ওঠাপড়া ইত্যাদি অনেক কিছু আছে। দুজনের দেখা হওয়া, হারিয়ে যাওয়া, আবার ফিরে পাওয়ার পরে নতুন কিছু কমপ্লিকেশনস তৈরি হওয়া, এবং সেখান থেকে তারা উত্তীর্ণ হতে পারলো কিনা। ডেস্টিনি কি তোমাকে আসলে, যদি তুমি ডেস্টাইন্ড হও, তোমার যদি ওই কসমস যদি ডিসাইড করে থাকে, তাহলে সেটাই কি শেষ সিদ্ধান্ত হতে পারে বা শেষ, তো সেটাই আর কি। সে ডেস্টিনি যদি ঠিক করে দেয় তোমরা দুজনে একসাথে হবে, তাহলে কি একসাথে হওয়া যায়? আর ডেস্টিনি যদি ডিসাইড করে হবে না, তাহলে কি হওয়া যায় না? এই রকম একটা বিষয় নিয়ে গল্প। বাবুল সুপ্রিয়, বাবুলের চরিত্রের নাম উৎসব, আর অরুণিমার চরিত্রের নাম রাত্রি। একটি রাত্রির ঘটনা থেকেই গল্প শুরু, সেই কারণে উৎসবের রাত্রি। এবং বাবুল কেন, তার কারণ বহুদিন ধরে বাবুল অভিনয় করতে চাইছিল, বহুদিন ধরে। ইনফ্যাক্ট তনুবাবুর সাথে ছবির কাজ করার পরই বাবুল আমাকে বলেছিল। তারপর অবশ্য রাজনীতিতে থাকা ইত্যাদি অনেক সময় চলে যায়, কিন্তু ইদানিং ও বলে যে আমি আবার ইন্টারেস্টেড, আমি করতে রাজি আছি। তখন এইটার কাস্টিং করতে গিয়ে মনে হলো আমি একটা সিঙ্গাপুর থেকে একটা খুব বড় বিজনেস হাউসের বাড়ির ছেলে, স্মার্ট, somebody who can carry the blazer with a certain kind of elan and মানে ওই সহজাত স্মার্টনেসটা আছে। তো সেই রকম একটা চরিত্র করছিলাম, আর একটু ফ্রেশ, তো ভাবলাম ওয়াই নট বাবুল।
আর অরুণিমার চরিত্রটাও খুব মিষ্টি একটি চরিত্র, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, কিন্তু অদ্ভুত একটা দ্বৈত ব্যাপার আছে, মানে দু রকমের সত্তা আছে এই চরিত্রটার মধ্যে, এবং সেটা গল্প যত বাড়বে বোঝা যাবে যে কেন এই দু রকমের সত্তা। অরিন্দম শীল তো প্রেমের ছবি নিয়ে কাজ করছে, আমরা সাধারণত থ্রিলার দেখে অভ্যস্ত। আজকেও প্রেমের দিন সবাই বলে, তুমি আবার বাসন্তী রঙের একটা পাঞ্জাবি পরে রয়েছো, তো বলতে পারি যে অরিন্দম শীলও প্রেমময়। আর রবীন্দ্রনাথ তো বলে গেছেন, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ রাঙিয়ে দিলে এমন গানে গানে। তো একজন শিল্পীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সম্পর্কের প্রতি ভালোবাসা, নিজের কাজের প্রতি ভালোবাসা, সাহিত্যের প্রতি ভালোবাসা, সমস্ত কিছু জীবনে যেটা করব সেটার প্রতি যদি একটা অন্তিম ভালোবাসা, একটা আগ্রাসী ভালোবাসা না থাকে, তাহলে যেটা ক্রিয়েট করব সেটা করব না। নিশ্চয়ই বৌদিকে মিস করছো, কারণ অন্যান্য বছর তো এই দিনে আমরা দেখি যে বৌদির সাথেই দিনটা কাটাচ্ছ, যদিও কাজ তোমার অন্য ভালোবাসার জায়গা, কিন্তু ওইটাও তো একটা ভালোবাসার জায়গা। ওটা ডেফিনেটলি আমাদের নিজেদের জায়গা, এবং সেটা নিয়ে আমি খুব একটা বেশি কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাছের মানুষ যারা আছে তারা খুব ভালো করে জানে যে আমরা কখনো কোথাও দুজনে একসাথে ছাড়া কোথাও যাই না পর্যন্ত। এটা আমরা অন্তত জানি, আমরা দেখি। এবং শুধু তাই না, আমার কাজের বাইরে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার পরিবার এবং আমার বন্ধুদের গোষ্ঠী। সেই বন্ধুদের গোষ্ঠীটা এই ইন্ডাস্ট্রির মধ্যে বিলং করে না। তোমার কি সরস্বতী পুজোয় প্রেমের কথা মনে পড়ে ছোটবেলায়? আমি অদ্ভুত, জানো তো, আমার সেইভাবে আমি অন্যের প্রেম সামলাতে সামলাতে আমার বয়স হয়ে গেছে। আমি করিনি বলাটা না, করেছি তো বটেই, আমরা সকলের জীবনেই প্রেম আসে, কিন্তু যে সময়টা ছুটিয়ে প্রেম করার কথা সেই সময় আমি অন্যের প্রেম সামলেছি। আমার শেষ হচ্ছে যে 2025 শুরুটা খুব ভালো হয়েছে, তোমার লাইন আপ এবছর কি কি রয়েছে একটু যদি দর্শকদের বলো। তুমি আগে আগে নিয়ে চলে যাবে। একটুখানি তো ওয়ান লাইনার তো হতেই পারে। এই কাজটা হচ্ছে, আরও একটা ছবির লাইন আপ আছে, সেটাও খুব ইন্টারেস্টিং ছবি এবং সেটাও প্রেমের গল্প। মানে এই বছর অরিন্দম শীল পুরো প্রেমময়। কথাটা হচ্ছে যে থ্রিলারের বাইরে গিয়েও যে এই জনরা নিয়ে কাজ করা যায় সেটাও আমি করতে চাই। আর আমার খুব মজা লাগে মোমেন্ট, সম্পর্ক ক্রিয়েট করতে, ফ্রেমের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করতে আমার খুব মজা লাগে। আরও একটি ছবি, এটা কাদের সাথে আমি বলতে পারছি না কারণ তারাই অ্যানাউন্স করবে, কিন্তু একটা খুব প্রায় সত্যি ঘটনা অবলম্বনে কেরালাতে একটা ঘটনা ঘটেছিল বহু বছর ধরে, 14 বছর ধরে একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটাকে ইমবাইব করে, অ্যাডাপ্ট করে নর্থ বেঙ্গলের প্রেক্ষাপটে একটা সিনেমার স্ক্রিপ্ট লেখা চলছে। আরও দুটো সিনেমার কথা এবং আরেকটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখা চলছে। মাসে ফিরছে মিতিন মাসি মে মাসে রিলিজ হতে চলেছে। মিতিন মাসির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, খুব ইন্টারেস্টিং বেশ কিছু গান হয়েছে এবারে মিতিন মাসিতে। ছবি দেখে তো এডিটর থেকে শুরু করে সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোয়েল পর্যন্ত বলছে যে এত ভালো মিতিন এর আগে হয়নি। এখনো পোস্ট প্রোডাকশনের লাস্ট স্টেজ, ডিজাইনিং চলছে, পোস্টার্স চলছে, এইসবের কাজ চলছে, এবং সেখানেও খুব ফ্রি একটা হাত দেওয়া হয়েছে যে হাত খুলে কাজ করো আর কি। ডিসাইড হয়েছে এখন মে মাস নাগাদ, এবার দেখা যাক কি হয়। নায়ক বাবুল সুপ্রিয় কি গায়কের ভূমিকাও দেখবো? বাবুলকে নেয়ার একটা কারণ তো ওটাই যে ওর গলাতেই গান গাইতে হবে, এবং সেটা থাকছেও। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা আমার ছিল সেখানে আমার মনে হলো একটু আক্ষেপ রয়েছে। অরিন্দম শীলের কি কোনো আক্ষেপ রয়েছে? 2024 চলে গেছে, 25 এসছে, কোনো আক্ষেপ? আমার কোনো আক্ষেপ নেই, একদম কোনো আক্ষেপ নেই। জীবনের প্রত্যেকটা খারাপ এক্সপিরিয়েন্স আমাকে আরো শিক্ষা দিয়েছে, আমাকে মানুষ করে তুলেছে, আমাকে আরো দৃঢ় করেছে। আর এত বেশি সারা জীবনে হিপোক্রেসি দেখেছি, ডাবল ফেসেড ক্যারেক্টার্স দেখেছি, পিঠে ছোড়া মারার লোক মানুষ দেখেছি। এখন চোখটা না
আগের মতো আর সব কিছু অ্যাকসেপ্ট করে না। এখন খুব চোখে একটা ফিল্টার বসে গেছে। এত জেলেসি থাকতে পারে, এত কনস্পিরেসি থাকতে পারে, সেসব তো এক্সপিরিয়েন্স তো হতেই পারে, কিন্তু আক্ষেপ কোথাও নেই। কারণ সত্যি কথা বলতে কি, এই কসমস আমাকে এত সুযোগ দিয়েছে। আমি অভিনেতা হিসেবে জীবনে যা করতে পেরেছি, পরিচালক হিসেবে যেটা করতে পেরেছি, একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে, আমার জীবনের প্রত্যেকটা সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে সেই মানুষ হিসেবে আমি যা যা করতে পেরেছি, বন্ধু হিসেবে আমার বন্ধুদের পাশে আমি যেভাবে থাকতে পেরেছি, সব কিছুর জন্য আমি এই কসমসকে ধন্যবাদ দিই। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আগামী দিন 2025 তোমার খুব খুব ভালো কাটুক এবং আরো ভালো ভালো আমরা তোমার থেকে অনেক কিছু উপহার পাই। এনকেটিভিকে আমার আন্তরিক ধন্যবাদ যে তোমরা চিরকাল আমার সাপোর্টে থেকেছো, আমার সাথে থেকেছো। আর যারা খুব খারাপ সময়ের সাথেও সঙ্গে থাকে, তাদের আমি ভুলি না। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম, থ্যাংক ইউ সো মাচ। একদম আক্ষেপ নেই কোনো। 2025-এ অনেক কাজ এবং অনেক ভালো কিছু দর্শক পেতে চলেছে, এটা তো শিওর। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।